পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই, লন্ডনে প্রধান উপদেষ্টা। আজ নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। ইউনূস স্টারমার বৈঠক অনিশ্চিত, তারেকের সাথে আলোচনায় গণতন্ত্র ফেরার আশা বিএনপির। অবশেষে নড়ে চড়ে বসল যুক্তরাজ্য অপরাধ সংস্থা, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ। করোনা প্রতিরোধে পর্যাপ্ত প্রস্তুতি নেই চট্টগ্রামে, বন্দর ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা। কারারক্ষীরাই জড়িয়ে পড়ছেন অপরাধে, ঠেকানো যাচ্ছে না বন্দীদের মাদক ও মোবাইল ফোন ব্যবহার। দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আতিকুর রহমান। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বাংলাদেশে। লন্ডনের চ্যাথাম হাউসের সংলাপে এই আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এপ্রিল ভোটের উপযুক্ত সময়। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। জানান, জুলাই মাসেই জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই সনদ। এদিন বেশ কিছু বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। দিন শেষে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে অংশ নেন রাজকীয় নৈশভোজে। লন্ডনের রাজনীতিক, কূটনীতিক সহ বিভিন্ন মহলের সাথে বৈঠকে ব্যস্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6টায় লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত রাজকীয় নৈশভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা। কিংস ফাউন্ডেশনের 35তম বার্ষিকী উপলক্ষে এ নৈশভোজের আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস। এর আগে ব্রিটিশ পার্লামেন্টে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী জোনাথন রেনল্ডসের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যাতে আলোচনা হয় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, টেকসই উন্নয়ন ও শিল্প খাতে অংশীদারিত্ব নিয়ে। জোনাথন রেনল্ডস হচ্ছে ইউকের স্টেট সেক্রেটারি অফ স্টেট। উনি ট্রেড এগুলো, ইনভেস্টমেন্ট এগুলো ইস্যু দেখেন। ওনার সাথে আলাপ হলো যে বাংলাদেশে কিভাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টটা বাড়ানো যায়, ব্রিটিশ ইনভেস্টরদেরকে কিভাবে আরো উদ্বুদ্ধ করা যায়, তারপরে আমরা কিভাবে ডিজিটালাইজেশন কাজগুলো কিভাবে এগিয়ে নিতে পারি। সকালে লন্ডনের চ্যাথাম হাউসে এক নীতি সংলাপে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। উত্তর দেন বিভিন্ন প্রশ্নের। বলেন, 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বাংলাদেশে। জনগণ ভোটের জন্য প্রস্তুত দাবি করে ঘোষিত সময়েই নির্বাচন হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. When you have an election after many years, after 17 years, you are having the first time a real election. Excitement in the country. তার বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগ প্রসঙ্গ। জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, দেশের নিরাপত্তার জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। কথা বলেন জুলাই সনদ নিয়েও। Safety of the country, safety of the politics of the country. The nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. I'm promising you here, and I hope I can deliver you in July. July is next month. That charter will be announced in the presence of all parties. সফরের দ্বিতীয় দিন শুরুতেই বৈঠক করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সাথে। আলোচনায় গুরুত্ব পায় পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, রোহিঙ্গা সংকট এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি। আজ বেশ কিছু বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটেন সরকারের পক্ষ থেকে তাকে দেয়া হবে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি হবে ঐতিহাসিক, এমনটি মনে করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার আশা, বৈঠকটির মাধ্যমে গণতন্ত্রের সুবাতাস বইবে। বিশ্বাস
এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। বুধবার আল জাজিরার তদন্তকারী ইউনিট এই তথ্য প্রকাশ করেছে। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার দেশটির সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদ জব্দের ব্যাপারে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএকে অনুরোধ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে এনসিএ তার সম্পদ জব্দ করেছে। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মন্ত্রী ছিলেন। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ কর্তৃপক্ষ তদন্ত করছে। কারা কর্তৃপক্ষের চোখ এড়িয়ে আবার কখনো যোগসাজশে কারাগারে মোবাইল ফোন ব্যবহার করেন বন্দীরা। এছাড়া দেদারসে চলে মাদক বেচাকেনা ও সেবনও। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহির হোসেন চ্যানেল 24-কে জানান, এখন পর্যন্ত 51 জনকে শাস্তি দেওয়া হয়েছে। আর কারাগারে মোবাইল ব্যবহার ঠেকাতে ব্যবহার করা হবে জ্যামার। হিরণ খানের রিপোর্ট। বিপুল সংখ্যক মোবাইল ফোন জব্দ করা হয়েছে এমন এক জায়গা থেকে যেখানে এসব ডিভাইস ব্যবহারই নিষিদ্ধ। দেশের কারাগারগুলোতে চলে এমন নানা অবৈধ কর্মকাণ্ড। 5 আগস্টের পর থেকে এসব অপতৎপরতা ঠেকাতে জোরদার করা হয়েছে কার্যক্রম। গত 9 মাসে শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1000-এরও বেশি মোবাইল ফোন। তাদের সাপ্লাই রুটগুলো বন্ধ করার চেষ্টা করছি। একটা আমাদের মেবি অসাধু কিছু কর্মচারী তাদের যোগসাজশ হয়, এইটাকে তখন এন্ট্রিটাকে বন্ধ করার জন্য আমরা কঠোর নজরদারি আনছি যাতে এন্ট্রিতে প্রপার চেক হয়। ধরা পড়ছে কিন্তু এর পাশাপাশি আমরা আসলে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম যেটা আসলে কারাগার ভিতরে যাতে কোনোভাবে মোবাইল থাকলেও যাতে কোনোভাবে কমিউনিকেট করতে না পারে, এই ব্যবস্থাটা ইনকর্পোরেট করার চেষ্টা করেছে। জেলখানায় মাদক বেচাকেনা আর সেবনও কম চলে না। এছাড়া মাদক প্রবেশের বড় রুটও চিহ্নিত হয়েছে। কিছু বন্দী আছেন তারা যখন কোর্টে যান তখন ওখানে থেকে একটা এন্ট্রি হয়, যে কারণে আমরা আমাদের যে স্ক্যানার, বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, এগুলোকে আমরা অ্যাক্টিভ করেছি যাতে এগুলো দিয়ে আমরা কিন্তু আইডেন্টিফাই, পেটের মধ্যে থাকলেও কিন্তু ধরতে পারছি এবং বেশ কিছু ডিটেক্ট হয়েছে এর মধ্যে। মাদকসহ নানা অপরাধে কারা কর্মকর্তা কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছেন না মহাপরিদর্শক। যে আমাদের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি অথবা অস্বচ্ছতা অথবা অনিয়ম, হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা ছিল, আছে, বর্তমানেও আছে, এবং যে কারণে আমাকে কিন্তু ব্যাক পেতে হচ্ছে, এটাকে স্ট্রিমলাইন করতে যেয়ে আমাকে কঠোর হতে হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স বলছি। সম্প্রতি 51 জনকে শাস্তির আওতায় এনেছে কর্তৃপক্ষ। মানে আমাদের অতীত কৃতকর্মের জন্য খুব খারাপ একটা নাজির সৃষ্টি করেছে, আমাদের সম্পর্কে কেউ ভালো বলে না। তো এটা আমার কাছে সবচেয়ে ভালো, মানে আমার কাছে মনে হচ্ছে খুব বড় চ্যালেঞ্জ এটাকে ঠিক করা। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। আবারও নতুন রূপে হানা দিয়েছে করোনা ভাইরাস, হচ্ছে আক্রান্ত। তবে করোনা প্রতিরোধে পর্যাপ্ত প্রস্তুতি নেই চট্টগ্রামে। জেনারেল হাসপাতালকে বিশেষায়িত করোনা হাসপাতাল ঘোষণা করা হলেও রয়েছে চিকিৎসক ও আইসিইউ সংকট। করোনা পরীক্ষার 4টি ল্যাবেও আছে কিট ও জনবল সংকট। যদিও দ্রুত এসব সংকট নিরসনের কথা বলছেন সংশ্লিষ্টরা। আবারও করোনার হানা, যার ঢেউ পৌঁছেছে বন্দরনগরীতেও। এরই মধ্যে কয়েকজনের শরীরে শনাক্ত হয়েছে নতুন ভ্যারিয়েন্টের করোনা, যা চলতি বছরের মধ্যে প্রথম। এরপরই পরিস্থিতি মোকাবেলায় শুরু হয়েছে তোড়জোড়। আক্রান্তদের চিকিৎসায় এরই মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ঘোষণা করা হয়েছে বিশেষায়িত হাসপাতাল। সাথে আরও কিছু প্রস্তুতির কথা বলছে স্বাস্থ্য বিভাগ। আমরা আপাতত চিটাগাং জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে করেছি। সেখানে আমরা 15টি আইসোলেশন বেড, 5টি আইসিইউ বেড রেডি করার জন্য অলরেডি রেডি হয়ে গেছে। হ্যাঁ, ডাক্তাররা যারা আছে অলরেডি ট্রেন, হ্যাঁ, প্রশিক্ষিত। তবে উদ্বেগের বিষয়, এখনও পর্যাপ্ত প্রস্তুত নয় হাসপাতালটি। ভেন্টিলেটরের অভাবে অকার্যকর হাসপাতালের আইসিইউ বেড, রয়েছে চিকিৎসক ও অক্সিজেন সহ নানা সরঞ্জামের সংকট। এছাড়া চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন ল্যাবে রয়েছে করোনা পরীক্ষার কিট সংকট।
যদিও এক সপ্তাহের মধ্যে এসব সংকট নিরসনের কথা জানান সংশ্লিষ্টরা। আমরা এই আইসিইউ বেডগুলোকে আমরা যথেষ্ট ফাংশনিং করার জন্য যা যা দরকার ডাক্তার, কনসালটেন্ট, জনবল সহ এবং মেশিনকে সচল করার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। উইদিন 1 উইকসের ভিতরে আমরা সব কিছু আমাদের ফাংশনিং হয়ে যাবে। কোভিড আইসিইউ, তারপর হচ্ছে 10 বেডের, আর হচ্ছে আমরা কোভিড ওয়ার্ড যেটা 50 বেডের, ওটা রেডি আছে, প্রস্তুত করে রাখছি। এটা আমরা রিজার্ভ হিসেবে রাখছি, যখন প্রয়োজন হবে তখন এটা আমরা ব্যবহার করব। জেনারেল হাসপাতালের পাশাপাশি সিটি কর্পোরেশনের মেমন 2 হাসপাতালকেও ডেডিকেটেড রাখা হবে করোনা রোগীর ভর্তির জন্য। তবে রোগটি প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে জনসচেতনতা বাড়ানোর নানা কার্যক্রমের উপর। আমরা আমাদের যে মেমন হসপিটাল 2 আছে, যেটাকে ইতিমধ্যে আমরা একটা ডেঙ্গু ডেডিকেটেড করেছিলাম, তো বর্তমানে সেটাকে আমরা কোভিড মাইক্রন ডেডিকেটেড সেন্টার হিসেবে ডিক্লেয়ার করেছি এবং সেখানে যাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয় সেটার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সব মিলিয়ে আমরা সবাই প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন আমাদের মূল দিক হচ্ছে জনগণকে সচেতন করা। চট্টগ্রামে করোনার ৮০,০০০ টিকা মজুদ আছে। এরই মধ্যে প্রতিটি উপজেলায় 500 ভ্যাকসিন পাঠানো হয়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে করোনা সংক্রমণ বাড়ায় বন্দর ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ভারতের নতুন ভ্যারিয়েন্ট যেন দেশে না ছড়িয়ে পড়ে সেজন্য স্বাস্থ্য পরীক্ষা চলছে ভ্রমণকারীদের। পরামর্শ দেওয়া হচ্ছে মাস্ক ব্যবহারের পাশাপাশি সচেতন থাকার। প্রায় 1.5 বছর পর দেশে ফের করোনা ভাইরাসে একজনের মৃত্যু। 3 মাস ধরে ক্রমান্বয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। এই ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়েছে প্রতিবেশী দেশ ভারতে। সেজন্য বন্দর ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ভারত ফেরা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তার পরীক্ষা চলছে দর্শনা চেকপোস্টে। এতে সন্তোষ প্রকাশ করেছেন তারা। বাংলাদেশ বর্ডারে এসেছি, আমাদের করোনা চেক করলো, চেক করে প্রবেশ করালো, তারপরে আমাদের ব্যাটিং সব চেক করবে। আমার এখানে চেকিং হলো, কোভিড চেকিং হলো, বা অন্যান্য সমস্যা যদি থাকে সেও চেকিং হলো। খুব দরকারি জিনিস, খুব সাধুবাদ জানাবো, খুব ভালো স্টেপ এটা হওয়া দরকার। কারণ কোভিডের জন্য একবার সারা পৃথিবী প্রচণ্ডভাবে সাফার করেছে, আর দ্বিতীয়বার যাতে না হয় তাই জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। স্ক্রিনিং বুথে শরীরের তাপমাত্রা বোঝার চেষ্টা করছেন স্বাস্থ্য সহকারীরা। তবে কিটের অভাবে কিছু কিছু ক্ষেত্রে তৈরি হচ্ছে সংকট। কিট আসলে আমাদের হাতে এখনো আসেনি এবং আমাদের অনুমতিও আসেনি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে যে আমাদের পরীক্ষা করার জন্য। এই জন্য আমরা সাময়িকভাবে যে পরীক্ষাটা করার দরকার বা জিজ্ঞাসা করা দরকার সেইটা করে স্বাস্থ্য পরীক্ষা করে আপাতত কার্যক্রম পরিচালনা করছি। করোনা সতর্কতায় বেনাপোল ইমিগ্রেশনেও ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরামর্শ দেওয়া হচ্ছে মাস্ক ব্যবহারের পাশাপাশি সচেতন থাকার। নাদিম হোসেন, চ্যানেল 24। সকাল 7টার খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও আমন্ত্রণ সকাল 7টার খবরে। ময়লার ভার নিতে পারছে না আমিনবাজার ল্যান্ডফিল। ধারণ ক্ষমতার বাইরে 8 বছর ধরে চলছে বর্জ্য ব্যবস্থাপনার কাজ। অদক্ষ ব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে শোধন সক্ষমতাও, এতে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। ঢাকা উত্তর সিটি বলছে আপাতত বিকল্প কোনো ব্যবস্থা নেই। তুষার লস্করের ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। দূর থেকে দেখে ছোটখাটো পাহাড় মনে হলেও এটি আমিনবাজার ল্যান্ডফিল, যেখানে ময়লার স্তূপ পাহাড় সম। প্রায় 2 দশক ধরে ঢাকা শহরের বর্জ্য ফেলা হচ্ছে এখানে। কোরবানির ঈদের 3 দিনে 20,000 টন বর্জ্য ফেলেছে ডিএনসিসি। প্রায় 8 বছর আগে শেষ হয়েছে আমিনবাজারের এই ল্যান্ডফিলের মেয়াদকাল। এরপরও ঢাকা উত্তর সিটির প্রায় 4,000 টন বর্জ্য প্রতিদিন ফেলা হচ্ছে এখানে। ফলে সৃষ্ট তরল বর্জ্যগুলো ছড়িয়ে পড়ছে আশপাশের ডোবানালা ও নিচু জমিতে। বিকল্প ব্যবস্থা না থাকায় পরিত্যক্ত এই ল্যান্ডফিলে চোরাতালি দিয়ে এখনও কাজ চালিয়ে নিচ্ছে সিটি কর্পোরেশন। আমাদের এই ল্যান্ডফিল অনেক আগে থেকেই পরিত্যক্ত, তো সেই ক্ষেত্রে
আমাদের জীবনের রিস্ক নিয়ে আমরা ঈদের আগ পর্যন্ত আমরা কাজ করার চেষ্টা করছি, শতভাগ সেবা দেওয়ার চেষ্টা করছি। আমরা যখন কাজ করি তখন তো আমাদের শরীরে একটু গ্যাস বেরোয়, এই জায়গায় কাজ করতে করতে আপনার অভ্যেস হয়ে গেছে, অভ্যেসে তো মানুষ তো অভ্যেসের দাস। 2005 সালে 156 বিঘা জমির ওপর নির্মিত ল্যান্ডফিলটি ধারণ ক্ষমতা হারিয়েছে অনেক আগেই। অদক্ষ ব্যবস্থাপনায় নষ্ট হয়েছে বর্জ্য শোধন সক্ষমতা, ফলে দূষিত হচ্ছে পানি ও পরিবেশ। মশামাছির উৎপাতে অতিষ্ঠ চারপাশের জনজীবন। গরমটা বেশি পড়লে মাছিটা ছায়ার মধ্যে চলে আসে, এখানে মাছি মরবে, হাজার হাজার মাছি আবার হবে, ওষুধ দিয়ে কোনো লাভ নাই। একমাত্র বৃষ্টি হইলে এটা ক্লিয়ার হয়ে যায়। ল্যান্ডফিলে বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া থেকে বের হয়ে ইন্ডাস্ট্রিতে রূপান্তরে নজর উত্তর সিটির। এজন্য রাজনৈতিক সহযোগিতা চান জেএনসিসি প্রশাসক। আমাদেরকে আলটিমেটলি এই পুরো রিসাইক্লিং ফ্যাক্টরিটাকে একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করতে হবে। ডেফিনেটলি ল্যান্ডফিল বেস, এসটিএস বেস, এই ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে বেরিয়ে আসতে হবে, সেটা আমি মনে করি। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে আমাদের লিডারশিপ এবং রাজনৈতিক লিডারশিপদেরকে এগিয়ে আসতে হবে। কারণ আমিনবাজার ল্যান্ডফিলের পাশে আরও 50 একর জায়গা নিয়ে আপাতত ধারণ ক্ষমতা বাড়ানোর কাজ চলছে বলেও জানান জেএনসিসি প্রশাসক। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। একটা সেলফি। আপু এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। শেষবারের মতো মায়ের মুখ এক নজর দেখতে প্যারোলে মুক্তি পেয়ে কাশিমপুর থেকে গ্রামের বাড়ি ময়মনসিংহে যান ৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক ফারজানা রূপা। বুধবার রাত ৯টার দিকে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় ময়মনসিংহের ঘাগড়া নিজ বাড়িতে নেওয়া হয় ফারজানা রূপাকে। এ সময় তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদও তার সাথে যান। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফারজানা রূপার মা হোসনে আরা বেগম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গেল মঙ্গলবার মারা যান তিনি। এরপর পরিবারের সদস্যরা প্যারোলে মুক্তির আবেদন করলে কারা কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে তাদের আবেদন মঞ্জুর করে। গত বছর ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই দম্পতিকে আটক করে পুলিশ। আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি তারা। সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পর।